আজকের ক্লাসে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্র বলার আগে তোমাদেরকে তড়িৎ বিশ্লেষণ কোষ সম্পর্কে বলতে চাই। তড়িৎ বিশ্লেষণ কোষটা কীরূপ দেখতে হয়? একটা পাত্র রয়েছে, কাঁচের বিকার মনে করো। এই কাঁচের বিকারের মধ্যে কি করা থাকে না, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে জলের মধ্যে বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় করা থাকে এবং এই পাত্রের মধ্যে কি করা হয়, একটা ক্যাথোড এবং একটা অ্যানোডকে ডুবিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখন ক্যাথোডটা অবশ্যই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে আর অ্যানোডটা অবশ্যই ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যানোড, যেহেতু এটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে, আর এটা হচ্ছে তোমার ক্যাথোড, যেহেতু এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক আছে, এবার কি হবে? এবার বলছে দেখো, যখন তুমি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে এখানে রাখবে, ধরো আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে NaCl-কে নিয়েছি, NaCl এর জলীয় দ্রবণকে নিয়েছি, তাহলে কি হবে, Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে গেছে। বা ধরো তুমি Ab-কে নিয়েছি, A প্লাস B মাইনাস রয়েছে। ঠিক আছে, Ab-কে নিয়েছি যেটা আয়নে ভেঙে গেছে, A প্লাস ও B মাইনাস আয়নে ভেঙে গেছে। এবারে তুমি যখনই ব্যাটারির সুইচটা অন করবে তখন কি হবে, তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে, মানে তড়িতের প্রবাহ ঘটবে। এখন তড়িতের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে ঘটবে না, সেটা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যাবে, মানে ইলেকট্রনের প্রবাহ ঘটবে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত থেকে ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে। তড়িৎ প্রবাহ হয় পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভের দিকে, কিন্তু ইলেকট্রনের প্রবাহ তড়িৎ প্রবাহের উল্টো দিকে ঘটে, অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে ঘটবে। তাহলে ইলেকট্রন এদিক থেকে এদিকে প্রবাহিত হতে চেষ্টা করবে। এখন দেখো কি বলছে, যে যখনই তুমি তড়িৎ প্রবাহ স্টার্ট করে দিলে তখন এই ক্যাটায়নগুলো কি করবে জানো, ক্যাটায়ন যেহেতু পজিটিভ চার্জ, সেই ইলেকট্রনের প্রতি আসক্তি হওয়ার জন্য যেখানে ইলেকট্রন সমৃদ্ধ, সেই ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চলে গিয়ে যুক্ত থাকার চেষ্টা করবে। তার মানে এখানে তোমার সে ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সে পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ A প্লাসটা ছিল সেই ইলেকট্রন গ্রহণ করে এতে পরিণত হয়ে এই ক্যাথোডে জমা হবে। তাহলে ক্যাটায়নটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে এবং এতে পরিণত হবে। অন্যদিকে B মাইনাস কী করবে, সেই ইলেকট্রন যেখানে ডেফিসিয়েন্ট, অর্থাৎ ইলেকট্রন নেই যেখানে, সেখানে যাওয়ার চেষ্টা করবে। তাহলে B মাইনাস কী করবে, অ্যানোডের কাছে যাবে। কারণ অ্যানোডে কেন ইলেকট্রনের সমৃদ্ধি নেই বলছি, কারণ সেটা ব্যাটারির পজিটিভ প্রান্তে যুক্ত রয়েছে। তাহলে সে এখানে গেল, নেগেটিভ চার্জটা নিয়ে বিটা যখনই এখানে গেল, অর্থাৎ অ্যানোডে গেল, তখন অ্যানোডে গিয়ে কি করবে, সে ইলেকট্রন ত্যাগ করে বিতে পরিণত হবে। তাহলে প্রথম রিয়াকশানটা হচ্ছে ক্যাথোডের রিয়াকশান, আর দ্বিতীয় রিয়াকশানটা হচ্ছে অ্যানোডের রিয়াকশান। এই ব্যাপারটা ঘটবে। এবারে আমরা এবার চলে আসছি ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র। এই যে আমরা তড়িৎ পাঠাচ্ছি, তড়িৎ পাঠানোর ফলে দুটো যে তড়িৎদ্বারের মধ্যে অন্যান্য পদার্থ জমা হচ্ছে, মানে ক্যাথোডে গিয়ে A জমা হচ্ছে, অ্যানোডে গিয়ে B জমা হচ্ছে, কতটা পরিমাণ জমা হবে, একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ পাঠালে, একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠালে কত পরিমাণ তড়িৎ পদার্থ জমা হবে, সেই ক্যালকুলেশনটা আমরা এই ফ্যারাডের ল থেকে আমরা করে থাকি, অর্থাৎ ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রের সাহায্যে করে থাকি। এই সূত্র পড়ানোর আগে আরেকটা যে দুটো বিষয় জানা দরকার, সেটা হচ্ছে প্রবাহ মাত্রার একক এবং তড়িতের পরিমাণের একক। প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্টের যে এককটা তোমরা নিশ্চয়ই পড়েছো, সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ার, তাই তো, অ্যাম্পিয়ার। এখন তোমরা তো নর্মালি যখন ফিজিক্সে একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পাঠানোর সময় তার প্রবাহ মাত্রা নিয়ে সংজ্ঞাটা নিয়ে পড়েছো। এখন আমরা এই প্রবাহ মাত্রার সংজ্ঞাটা দেবো, অর্থাৎ অ্যাম্পিয়ারের সংজ্ঞা দেবো এই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যকার যে ব্যাপারটা সংঘটিত হচ্ছে তার উপর বেস করে। এখন বলা হচ্ছে যে পরিমাণ, মানে যে প্রবাহমাত্রা তড়িৎ প্রবাহিত হলে সিলভার নাইট্রেট যদি এখানে থাকে, তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে থাকে, তাহলে তুমি তড়িৎ বিশ্লেষণ কোষে সিলভার নাইট্রেট নিয়েছো, মানে এটা একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ, মানে এটাও Ag প্লাস এবং NO3 মাইনাস আয়নে ভাঙবে, তাই তো। এখন যে প্রবাহ মাত্রার ফলে,
মানে তার মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ পাঠালে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ পাঠালে 0.00111 গ্রাম, এত গ্রাম সিলভার কি হবে ক্যাথোডে মুক্ত হবে বা ক্যাথোডে জমা হবে, তাকেই আমরা কি বলবো না প্রবাহমাত্রা 1 অ্যাম্পিয়ার বলবো। তার মানে দেখো কি বলছে, আমরা একটা পাত্রের মধ্যে সিলভার নাইট্রেট নিয়েছি, সিলভার নাইট্রেট মানে কেজি প্লাস আর NO3 মাইনাস আয়নে ভেঙেছে, এখন এখানে ক্যাটায়নটা কেজি প্লাস, তাহলে সে নিশ্চয়ই ক্যাথোডে যাবে, তাহলে ক্যাথোডে যখনই যাবে সে ইলেকট্রন গ্রহণ করে Ag প্লাসটা কি করবে না এজিতে পরিণত হবে ক্যাথোডে গিয়ে, তাহলে Ag জমা হচ্ছে, তাহলে কখন জমা হবে, এমনি এমনি তো জমা হবে না, আমাকে তড়িৎ পাঠাতে হবে, আমি অলরেডি বলেছি ব্যাটারির সঙ্গে যুক্ত করছি মানে তড়িৎ পাঠাতে হবে। তড়িৎ 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ পাঠালে দেখা যায় যে ওই ক্যাথোডে 0.01118 গ্রাম সিলভার জমা হবে ক্যাথোডের মধ্যে, অবশ্যই সেটা ক্যাথোডে, তখন তাকে বলবো কি আমরা 1 অ্যাম্পিয়ার বলবো, ওই প্রবাহমাত্রাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলবো। ঠিক আছে, 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ পাঠাতে হবে। আর যদি আমি বলি যে তড়িতের পরিমাণের একটা ব্যবহারযোগ্য একক কি কুলম্ব, যদি আমাকে বলা হয় তড়িতের পরিমাণের একটা ব্যবহারযোগ্য একক, তড়িতের পরিমাণ তার ব্যবহারযোগ্য একক হচ্ছে এটা কুলম্ব, তাই তো, কুলম্ব তাকে সি দিয়ে প্রকাশ করা হয়। এই কুলম্বের সংজ্ঞার ক্ষেত্রে বলছে, এখানে 1 সেকেন্ডের কথাটা বলবো না, আমি বলবো যখন এখানে যে পরিমাণ তড়িৎ পাঠালে ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার জমা হবে ক্যাথোডে, অবশ্যই ক্যাথোডে জমা হবে, তখন তাকে বলবো আমরা কি 1 কুলম্ব বলবো। তাহলে ওখানে আর 1 সেকেন্ডে উল্লেখ করব না, কিন্তু যেহেতু এখানে 1 সেকেন্ড প্রবাহমাত্রা বলছি ওই জন্য 1 সেকেন্ড উল্লেখ করব, যখনই ওই 1 সেকেন্ড উল্লেখ করব তখন সংখ্যাটা 1 অ্যাম্পিয়ারের হয়ে যাবে। আর যখন শুধু বলবো যে পরিমাণ তড়িৎ পাঠালে ওই সিলভার নাইট্রেটের যুক্ত দ্রবণের মানে তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে 0.00118 গ্রাম সিলভার ক্যাথোডে জমা হবে, তাকে বলবো আমরা কি 1 কুলম্ব বলবো। আরেকটি ব্যবহারযোগ্য একক রয়েছে ফ্যারাডে, যেটা আমরা এই ক্লাসের মিডল পোর্শনে আলোচনা করব ফ্যারাডেটা কি এবং তাকে কিভাবে ডিফাইন করা হয়। এবার আমরা আসছি ফ্যারাডের প্রথম সূত্রে, ফার্স্ট ল অফ ফ্যারাডে। ফার্স্ট ল অফ ফ্যারাডেতে কি বলা হচ্ছে, আচ্ছা আমরা একটু আগে কি বললাম, একটা তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে তুমি যখন তড়িৎ পাঠাবে তখনই কি হবে না ক্যাথোড এবং অ্যানোডে বিভিন্ন পদার্থ জমা হবে, তার মানে আমার তড়িৎ পাঠানো কিন্তু আমার মেন দরকার, তড়িৎ না পাঠালে কিন্তু তোমার কোনো কিছু ঘটবে না। এখন যত তড়িৎ পাঠাবে তত কি হবে, তত জমা হবে। তাহলে বলতে পারি যদি আর কি মনে করছি একটা পদার্থ ডাব্লু গ্রাম রয়েছে, মানে ডাব্লু গ্রাম একটা পদার্থের ডাব্লু গ্রাম কি হচ্ছে জমা হচ্ছে একটা ইলেকট্রোডে বা তড়িৎদ্বারে, সেটা ক্যাথোড হতে পারে অ্যানোড হতে পারে, সেটা ডিপেন্ড করছে যেই পদার্থের কথা বলা হচ্ছে সে ক্যাটায়ন ছিল না অ্যানায়ন ছিল। ঠিক আছে, যাই হোক মনে করছি তড়িৎ পাঠানোর ফলে কোনো একটা তড়িৎদ্বারে ডাব্লু গ্রাম কোনো একটা পদার্থ জমা হচ্ছে। এখন মনে করছি কিউ কুলম্ব তুমি তড়িৎ পাঠিয়েছিলে, তাহলে আমরা কি বলতে পারি যে প্রথম সূত্রানুযায়ী তুমি যত তড়িৎ পাঠাবে তত তড়িৎদ্বারের মধ্যে পদার্থ জমা হবে, তার মানে আমি বলতে পারি কিউ ডাব্লু ভ্যারেজাস কিউ। ওকে, ডাব্লু ভ্যারেজাস কিউ। এখন দেখো একটা সমানুপাতিক চিহ্ন আছে, তার মানে সেটা তুলতে হবে, তাই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, তাই ডাব্লু সমান জেড কিউ লিখছি, যেখানে জেডটা হোক কি নির্দেশ করছে, যেটা ধ্রুবক অ্যাকচুয়ালি। ঠিক আছে, জেডটা এখানে ধ্রুবক। এবার জেডটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যারা একটা এক্সট্রা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেডটা হচ্ছে কি না তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, বা যাকে আর কি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলা হয়। তবে অবশ্যই মনে রাখবে এই যে জেড সমান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা কিন্তু রাসায়নিক তুল্যাঙ্ক নয়। রাসায়নিক তুল্যাঙ্ক তোমরা 11-এ পড়েছো, যখন তোমরা মোল ক্যালকুলেশন, গ্রাম অনুসংখ্যা বা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ক্যালকুলেশন করতে, তখন আর কি তোমরা রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে আইডিয়া পেয়েছো, কিন্তু সেটা কিন্তু নয়, তাকে দেখবে ই দিয়ে প্রকাশ করা হতো।
ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট বলা হতো, এটা কিন্তু আলাদা, জেডটা কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এবারে আচ্ছা আমরা আবার কি জানি, আমরা তো নর্মালি জানি কিউ সমান আইটি, মানে তড়িতের পরিমাণ সমান প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে ডাব্লু সমান লিখতে পারি তাহলে জেড ইন্টু আই ইন্টু টি, অর্থাৎ যেহেতু কিউ সমান আইটি, টি সময় ধরে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে আইটি হচ্ছে তোমার কি টোটাল তড়িতের পরিমাণটা। ওকে, তাহলে এই সূত্রটা একটু মনে রাখতে হবে তোমাদের, ডাব্লু সমান জেড আই টি। তাহলে পরিমাণটা ঠিক আছে সমান হচ্ছে তার যে পদার্থটা জমছে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু যে প্রবাহমাত্রায় তড়িৎ পদার্থ সেটা, যত সময় ধরে অর্থাৎ যত সেকেন্ড ধরে তড়িৎ পদার্থ তার পরিমাণটা হচ্ছে এটা টি। এবার কি বলছে না, যেবার আমি জেড এর সংজ্ঞা করব, অর্থাৎ জেডকে আমরা ডিফাইন করব কি করে। যদি আমরা কি করতে পারি দেখো, যদি আমরা আই সমান 1 লিখি অর্থাৎ 1 অ্যাম্পিয়ার লিখি, আর যদি আর কি টি সমান 1 সেকেন্ড লিখি, তাহলে ডাব্লু সমান কি হয়ে যাবে বলো তো, জেড ইন্টু 1 হয়ে যাবে, কারণ আই এবং টি এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে জেড ইকুয়াল টু ডাব্লু ইজ ইকুয়াল টু জেড ইন্টু 1, তাহলে সমান জেড হচ্ছে। তাহলে তুমি যদি 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাও কোনো তড়িৎ বিশ্লেষণ কোষে, তাহলে কোনো একটা পদার্থের যে পরিমাণটা কোনো তড়িৎদ্বারে জমা হয় সেটাই কি তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। পরিমাণটা তো ডাব্লু জমা হচ্ছে, তাহলে এখানে ডাব্লু সমান জেড হচ্ছে যেহেতু, তাই আমরা বলতে পারি যে 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠালে কোনো একটা পদার্থের যে পরিমাণটা কোনো তড়িৎদ্বারে জমা হবে সেই পরিমাণটাই হচ্ছে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলবো আমরা। ওকে, এবার এর এককটা কি হবে, তাহলে আমি কি লিখতে পারি এখানে বলো তো দেখি। আচ্ছা, আমরা আগের একটা সমীকরণ তো পেয়েছি ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ, তারপরে কিউ এর মানটা বসিয়ে দিয়ে ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি পেয়েছি। এখন তাহলে যদি আমি এই সমীকরণটা ব্যবহার করে কি লিখতে পারি বলো তো, লিখতে পারি জেড সমান ডাব্লু বাই কিউ, অর্থাৎ তুমি যদি পরিমাণকে তার মানে পথের পরিমাণটাকে তার তড়িতের পরিমাণ দিয়ে, যে পরিমাণ তড়িৎ পাঠাচ্ছ তার দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি জেড এর মানটা পেয়ে যাবে। তো এককটা হবে কি, ডাব্লুর একক হচ্ছে গ্রাম আর কিউ এর এককটা কি কুলম। তাহলে কুলমটা যেহেতু নিচে রয়েছে তাই আমি লিখতে পারি গ্রাম কুলম ইনভার্স, লিখলে ক্ষতি নেই, লিখব। ঠিক আছে, এবার আসছে দ্বিতীয় সূত্রে, অর্থাৎ সেকেন্ড ল ফ্যারাডের। ফার্স্ট ল তো পড়লাম একটু আগে, যেখানে বলা হয়েছিল কি না যত পরিমাণ তড়িৎ পাঠাবে তত জমা হবে পদার্থটা। ঠিক আছে, এবার আসছি সেকেন্ড ল। সেকেন্ড লতে কি বলছে, ধরো দুটো তড়িৎদ্বার নিয়েছো, ঠিক আছে, এখানে মনে করো এ এক্স রয়েছে, এখানে বি এক্স রয়েছে, মানে এখানে পদার্থটা এ প্লাস আর এক্স মাইনাস আয়নে ভাঙে, এখানে বি প্লাস আর এক্স মাইনাস আয়নে ভাঙে। তাহলে এটাও একটা তড়িৎ বিশ্লেষণ কোষ, মানে এখানেও ক্যাথোড অ্যানোড ডুবে রয়েছে, আর তুমি দুটোর ক্ষেত্রে কি করছো না সেম পরিমাণ তড়িৎ পাঠাচ্ছ, ব্যাটারির সঙ্গে যুক্ত থেকেছে, অবভিয়াসলি ব্যাটারির সঙ্গে যুক্ত রয়েছে। এই অবস্থায় কি করছো, দুটো তড়িৎদ্বারের মধ্যেই অর্থাৎ দুটো পাত্রের মধ্যেই বা কোষের মধ্যেই সেম পরিমাণ তড়িৎ পাঠাচ্ছ। তাহলে সেম পরিমাণ তড়িৎ পাঠালে এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি যদি এটাকে কনসিডার করি, মানে এ এখানে দুটো ক্যাটায়নকে কনসিডার করি, এক্ষেত্রে এ প্লাস হচ্ছে ক্যাটায়ন আর এক্ষেত্রে বি প্লাস হচ্ছে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নগুলো কি হয় ক্যাথোডে জমা হয়, তাহলে সে ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সে এতে পরিণত হবে, আর একই রকমভাবে বি প্লাসটা কি করবে, ক্যাথোডে গিয়ে বিতে পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি তুমি সেম পরিমাণ তড়িৎ দাও, আপনি তো বললেন যে সেম পরিমাণ তড়িৎ মানে যত তড়িতের পরিমাণ বাড়াবে তত তোমার বেশি জমা হবে। এখন যদি দুটো ক্ষেত্রে সেম পরিমাণ তড়িৎ পাঠাই, তাহলেই কি মানে এখানেও যা পদার্থ জমা হবে ক্যাথোডে, এখানেও কি সেম পদার্থ ক্যাথোডে জমা হবে? উত্তর হচ্ছে না। এটা কার ওপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে ওদের রাসায়নিক তুল্যাঙ্কের উপর ডিপেন্ড করবে। আমি রাসায়নিক তুল্যাঙ্ক ক্যাপিটাল ই দিয়ে ডেজিগনেট করে থাকি, ক্যাপিটাল ই, অর্থাৎ ডাব্লিউ ভ্যারিজাস বলছে ক্যাপিটাল ই। যদি সেম পরিমাণ তড়িৎ পাঠাও দুটো ক্ষেত্রেই, তাহলে যার ইটা বেশি হবে অর্থাৎ রাসায়নিক তুল্যাঙ্ক হওয়ার বেশি হবে, তার সে বেশি পরিমাণ জমা হবে।
এখন রাসায়নিক তুল্যাঙ্ক ভরের সংজ্ঞা তোমরা তো 11-এ পড়েছো, ঠিক আছে। বলা হয়েছিল কি, কোনো পদার্থের যত ভাগ ভর 1 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিনেরকে প্রতিস্থাপিত করতে পারে বা ওর সঙ্গে যুক্ত হতে পারে, তাকে আমরা কি বলি, ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, তাকে ই তুল্যাঙ্ক ভর বলা হচ্ছে। এখন যার ক্ষেত্রে ইর মানটা বেশি হবে তার পরিমাণটা, অর্থাৎ সেটা বেশি পরিমাণ জমা হবে তড়িৎদ্বারের মধ্যে। যদি তুমি একই পরিমাণ কিউ ইউজ করো, কিউটা কনস্ট্যান্ট রেখে দিয়েছো, তাহলে এই অবস্থায় ই যার বেশি হবে তার ক্ষেত্রে তার পরিমাণটা বেশি জমা হবে। তাহলে দেখো আমরা এতক্ষণে দুটো ল পড়ালাম ফ্যারাডের। প্রথম ল থেকে ডাব্লিউ ভ্যারিজাস কিউ করেছি এবং যেখান থেকে পর্যায়ক্রমে কনস্ট্যান্ট এনে ডাব্লিউ ইজিক্যাল টু জেড কিউ এবং ডাব্লিউ ইজিক্যাল টু জেড আইটি এই ফর্মগুলোকে এনেছি, এখান থেকে এনেছি। আর সেকেন্ড ল থেকে কি করেছি, আমরা ডাব্লিউ ভ্যারিজাস ই পেয়েছি, তাই তো। এখন আমরা কি করব, এই যে ডাব্লিউ ভ্যারিজাস ই পেলাম, এবার আমরা কি করছি না দুটোকে কম্বিনেশন করেছি, দুটো রূপটাকে, অর্থাৎ ফার্স্ট ল এবং সেকেন্ড ল এর কম্বাইন ফর্মটা নিচ্ছি। তাহলে আমি কি করব, তাহলে এখান থেকে ডাব্লিউ ভার্সাস কিউ ই চলে আসবে, দুটো গুণ হয়ে যাবে, এই দুটো থেকে আমরা কম্বাইন ফর্ম আনছি। এখন এখানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আনতার প্রয়োজন রয়েছে, কারণ এরা সমানুপাতিক চিহ্নে রয়েছে, তাই ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ই বাই এফ আনলাম, অর্থাৎ এখানে 1/f একটা সমানুপাতিক ধ্রুবককে নিয়ে চলে এলাম। এখন প্রশ্ন হচ্ছে এই এফটাকে কি বলা হয়, এফটাই অ্যাকচুয়ালি ফ্যারাডে। ওকে, এই ফ্যারাডের মানটা দেখা যায় 96,500 কুলম হয়। তাহলে 1 ফ্যারাডের সমান হচ্ছে 96,500 কুলম, বা যদি এটি পিওরলি বলা হয় 96,480 কুলমের মতো হয়। ওকে, এবার তাহলে আমি কি বলতে পারি, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু কিউ এর মানটা কত, কিউ সমান আইটি পড়েছি অলরেডি, আর ই তো অলরেডি পড়েই রয়েছে, আর এফ এটা একটু যদি গুছিয়ে নিই তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু কী আসবে, ই আইটি বাই 96,500। তাহলে যদি বলে দেওয়া হয় তোমাকে যে একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট অ্যাম্পিয়ারের প্রবাহমাত্রা তড়িৎ প্রবাহিত হচ্ছে কোনো কোষের মধ্যে এবং যে পদার্থটা জমা হচ্ছে তার রাসায়নিক তুল্যাঙ্ক বার দেওয়া আছে, তাহলে তুমি সহজেই ডাব্লিউর মানটা, অর্থাৎ কত পরিমাণ পদার্থ জমা হচ্ছে ওই পদার্থটা, সেটার মানটা তুমি ক্যালকুলেট করতে পারবে এই সূত্রের সাহায্যে। এবারে আমি এখানে কি করব, এবার আমরা এখানে এই ফ্যারাডেকে ডিফাইন করব, অর্থাৎ ফ্যারাডে কি অ্যাকচুয়ালি, ফ্যারাডেকে আমরা এখানে ডিফাইন করব। আচ্ছা, আমরা একটা সূত্র পেলাম কি, আমরা এই সূত্রটার কথা বলছি আমি, অর্থাৎ ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ই বাই এফ, এই ফর্মটাকে নিয়ে আমরা কথা বলছি। এখানে আমি মনে করছি ডাব্লিউ সমান ই লিখছি, অর্থাৎ যে পদার্থটা জমা হচ্ছে তার পরিমাণটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে ইকুইভ্যালেন্ট পরিমাণ জমা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ডাব্লিউর জায়গায় ই বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে ব্যাপারটা বলো, তাহলে এই ফর্মটা চলে আসছে। দেখো 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ জমা হচ্ছে, তাই তো, 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ জমা হচ্ছে, আর আমি যে কোনো পদার্থের তার তুল্যাঙ্ক ভর যত ততকেই আমরা বলি 1 গ্রাম তুল্যাঙ্ক, ঠিক আছে। কারণ তুল্যাঙ্ক ভর যদি 10 গ্রাম হয় তাহলে সেটাই হবে তার কি গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম তুল্যাঙ্ক সমান অতটাই। তাই আমি মনে করছি কোনো একটা ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের সময় দেখা যাচ্ছে যে ওই পদার্থের তুল্যাঙ্ক ভর যত তত গ্রামই তোমার তার জমা হচ্ছে যে কোনো একটা তড়িৎদ্বারে। তাহলে আমি কি বলতে পারি, ইটা বসিয়ে ডাব্লিউর জায়গায় ই বসিয়ে দেবো, তাহলে ই কেটে যাচ্ছে, দেখো তাহলে কিউ সমান এফ আসছে, অর্থাৎ যদি তুমি এফ পরিমাণ তড়িৎ পাঠাও তাহলে দেখা যাবে যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণটা, অর্থাৎ তার তুল্যাঙ্ক ভর যত তত গ্রাম কোনো তড়িৎদ্বারে জমা হবে। তাহলে আমরা বলতে পারি কি না, যে পরিমাণ তড়িৎ পাঠালে তড়িৎ প্রবাহিত হলে কোনো তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে প্রবাহিত হলে ওই 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ জমা হয়, মানে তড়িৎদ্বারে জমা হয়, তড়িৎদ্বারে জমে, তাকেই আমরা কি বলবো না, তাকেই আমরা বলবো কি না 1 ফ্যারাডে বলবো, ঠিক আছে, 1 ফ্যারাডে বলবো।
এবং 1 ফ্যারাডের মানটা হয় কি 96,500 কুলমের মতো হয়। ঠিক আছে, তাই 1 ফ্যারাডের সমান 96,500 কুলম বলেছি। এরা পরবর্তীকালে প্রমাণ করে আমরা দেখিয়ে দেবো যে 1 ফ্যারাডের সমান এত কুলম বলছি কেন। এবারে আমরা আসছি কি ফ্যারাডের সঙ্গে মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক। অর্থাৎ আমরা যে একটু আগে দুটো টার্মের কথা বলেছি সেটা হচ্ছে ই এবং জেড। ইকে আমরা বললাম কি রাসায়নিক তুল্যাঙ্ক ভার, রাসায়নিক তুল্যাঙ্ক ভার, যেটা তোমরা অলরেডি পড়ে এসছো 11 থেকে। আর জেড যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভার, যেটা আজকেই ফ্যারাডের প্রথম ল পড়ানোর সময় আমি ডিফাইন করলাম। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক, এটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন বিষয় হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা কি, তাই তো? এখন এই সম্পর্ক নির্ধারণ করতে গেলে তোমরা যদি এই সম্পর্ক নির্ধারণ করতে বলে তখন তুমি দুটো ইকুয়েশনের শরণাপন্ন হবে। একটা হচ্ছে ডাব্লিউ সমান জেড কিউ, যেটা তোমরা ফার্স্ট ল থেকে পড়েছ, আর ডাব্লিউ সমান কিউ ই বাই এফ, যেটা সেকেন্ড ল পড়ানোর পরে ফার্স্ট ল এবং সেকেন্ড ল এর কম্বাইন্ড ফর্ম যেটা পেয়েছিলাম সেখান থেকে পেয়েছিলাম। তাহলে দুটো সমান করে দিচ্ছি, ডাব্লিউ সমান এটা, ডাব্লিউ সমান এটা, তাহলে ডাব্লিউর দুটো ভ্যালু বসিয়ে দিচ্ছি, জেড কিউ সমান কিউ ই বাই এফ। তাহলে এখান থেকে দেখি কিউ কিউ কেটে গেল, তাহলে আমার কি ফর্মটা পড়ে থাকলো? পড়ে থাকলো তোমার ক্যাপিটাল ই সমান জেড ইন্টু এফ, এটা আমার পড়ে থাকলো। অর্থাৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভর সমান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভর ইন্টু ফ্যারাডে। তাহলে এখন ফ্যারাডের মান তো তোমরা জানো নিশ্চয়ই 96,500 কুলম, তাহলে এফ এর মানটা বসিয়ে দিলাম ইন্টু জেড। তাহলে কোনো একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভারের সঙ্গে তুমি যদি 96,500 কুলম গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে? তাহলে তুমি পেয়ে যাবে ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক ভার পেয়ে যাবে। তাহলে ইটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক ভার, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভার। এবার আমরা তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ জমা হয় তার মোল সংখ্যা, পরমাণু সংখ্যা, অণু সংখ্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যখন আর কি ইলেকট্রোলিসিস চলবে, তড়িৎ বিশ্লেষণ চলবে, সেই তড়িৎ বিশ্লেষণের সময় কত পরিমাণ মোল, কত পদার্থ, কত অণু, এইসব কত পরমাণু, এইগুলো জমা হচ্ছে তড়িৎদ্বারের মধ্যে, সেইগুলোকে নিয়ে আমরা ক্যালকুলেট করব। তার আগে একটা রিলেশন তোমাকে মনে রাখা দরকার। 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান হচ্ছে কি না 1 গ্রাম আয়ন বাই আয়নের যোজ্যতা। আচ্ছা, এই রিলেশনটা কোথা থেকে পেলেন? প্রশ্ন আসতেই পারে। আচ্ছা দেখো, তোমাদের একটু মনে করিয়ে দিই, যেমন মোল সংখ্যা বা গ্রাম অণু সংখ্যা ক্যালকুলেট করি, পরিমাণকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? তার গ্রাম অণু বেরোয়। তাহলে একই রকমভাবেই কোনো আয়নের পরিমাণকে ওই আয়নের আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা কি গ্রাম আয়ন বেরিয়ে যায়, গ্রাম আয়ন সংখ্যা বেরোয়। একই রকমভাবে তুই যদি কোনো একটি আয়নের পরিমাণকে তার গ্রাম তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করি তাহলে গ্রাম তুল্যাঙ্ক আয়ন বেরোয়। যেমন নর্মাল পদার্থের ক্ষেত্রে করি, আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা বা গ্রাম অণু, ঠিক তেমনই এখানের ক্ষেত্রে একই ব্যাপার। একটা এক্সাম্পল বলছি তোমাদেরকে। মনে করছি ক্যালসিয়াম 2+ আছে, এটা একটা আয়ন, ঠিক আছে। এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট দেখা যাচ্ছে তোমার, মানে যদি আমি মানে ভর করি, এমটা মলিকুলার ওয়েট করি, তাহলে সেটা হচ্ছে তোমার কত? অ্যাকচুয়ালি কি এটা তো মলিকুল নয়, তার ক্ষেত্রে মলিকুলার ওয়েট কথাটা ইউজ করা যায় না। এর ক্ষেত্রে কত হয়? পারমাণবিক ভর বলতে পারি এটার ক্ষেত্রে, অ্যাটমিক ওয়েটটা বলাটাই উচিত। সেটা কত? সেটা মানে এর মান হচ্ছে 40। সিমিলারলি যদি আমি ইকুইভ্যালেন্ট ওয়েটের কথা বলি, সেটা দেখবে তোমার এটা 20 হয়। কি করে হলো? না, ইকুইভ্যালেন্ট ওয়েট সমান অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট। এখানে মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট সেম, কারণ এর তো পাশে কোনো কিছু নেই। যাই হোক, একে যোজ্যতা দিয়ে ভাগ করে দিই আমরা, যোজ্যতা বা ভ্যালেন্সি দিয়ে ভাগ করে দিই, ভি দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়ে যায়? তোমার ইকুইভ্যালেন্ট পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি কি না, তাহলে এটা 40 ছিল, 40কে 2 দিয়ে ভাগ করছি, ক্যালসিয়ামের যোজ্যতা কত?
যেহেতু +2 আছে ওই জন্য 2 বসাচ্ছি আমরা, তাহলে 20 হয়ে যাচ্ছে এখানে, ওই জন্য 20 গ্রাম। তাহলে আমরা বলতে পারি এই 40 গ্রাম মানেই হচ্ছে তোমার কি 1 গ্রাম আয়ন ক্যালসিয়াম 2+ আয়ন, কারণ এই পরিমাণটাকে তার আণবিক ভর 40 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে 1 হবে, তাহলে 1 গ্রাম আয়ন। তাহলে তার ইকুইভ্যালেন্ট যত তত গ্রামটাই কি বলি আমরা 1 গ্রাম আয়ন, 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন বলে থাকি। তাহলে আমরা বলতে পারবো কি এখানে যে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 20 সমান 40/2, দেখো এটা 20 সমান 40/2 হয়ে যাচ্ছে না, মানে এই রিলেশনটা খাটছে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এইভাবেই আমরা গ্রাম আয়ন তুল্যাঙ্ক এবং গ্রাম আয়ন এবং গ্রাম তুল্যাঙ্ক আয়নের মধ্যে রিলেশনটা বার করতে পারি। এবার যদি আমি পার্টিকুলারলি বিভিন্ন যোজ্যতাযুক্ত আয়নের কথা বলি, যদি আমি যদি আমি বলি এক যোজির ক্ষেত্রে, অর্থাৎ যাদের ভ্যালেন্সি 1, অর্থাৎ এক যোজি আয়ন, যেমন ধরো H+, Ag+, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে যোজ্যতা অর্থাৎ ভ্যালেন্সি তো 1, ভি ফর ভ্যালেন্সি যোজ্যতা সেটার মানটা 1, তাই এর ক্ষেত্রে তোমার কি হবে যে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমানই কি হবে 1 গ্রাম আয়ন হবে। তাহলে এখানে যোজ্যতা 1 বসিয়ে দেবো, তাহলে এখানে এটা হবে। এবার যদি আমি দ্বিযোজি করতে আসি, ভি সমান 2 আসি, ভি সমান 2 এর ক্ষেত্রে কি বলবো দ্বিযোজি জন্য একটা এক্সাম্পল বলছি তোমাকে, কপার 2+, জেরেন 2+, এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে বলছে তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান কি হবে 1 গ্রাম আয়ন বাই 2 হবে, কারণ যোজ্যতা যে 2 তাই 2 বসে গেল। এবারে দেখো আমরা কি জানি 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে, 1 ফ্যারাডে যখন তড়িৎ পাঠাবো আমরা তখন কি হয় 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ উৎপন্ন হয়, এটা তো আমরা অলরেডি সংজ্ঞা ফ্যারাডের সংজ্ঞা থেকে পড়েছি। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ উৎপন্ন হয়, তার মানে কি বলতে চাইছে নিশ্চয়ই 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন গেছে, সে গিয়ে মানে সে ক্যাটায়ন হতে পারে অ্যানায়ন হতে পারে, আমি এখানে সাপোজ বলছি ক্যাটায়নের ক্ষেত্রে। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যাটায়ন সে ক্যাথোডে গেছে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ তৈরি করেছে। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা 1 গ্রাম আয়ন ইলেকট্রন মানে 1 গ্রাম আয়ন তুল্যাঙ্ক আয়ন মানে কত 1 গ্রাম আয়ন বাই 2। এখন 1 গ্রাম আয়ন মানে কি অ্যাভোগাড্রোর সংখ্যক কত এন এর সংখ্যক, তাহলে Na/2। তাহলে তুমি যদি 1 ফ্যারাডে তড়িৎ পাঠাও তাহলে দেখা যাবে Na/2 মোল পদার্থ জমা হবে এদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ভ্যালেন্সি 2। এবার আমি একটা কথা বলছি দেখো, যদি আমি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনটাও তো তোমার, যদি আমি O2- কথা বলি, এটাও তোমার দ্বিযোজি অ্যানায়ন, এটা যেমন দ্বিযোজি ক্যাটায়ন ছিল দ্বিযোজি অ্যানায়ন, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রেও কি হবে, এর ক্ষেত্রেও তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে, অর্থাৎ 1 গ্রাম আয়ন তুল্যাঙ্ক 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান হচ্ছে 1 গ্রাম আয়ন বাই 2। তাহলে এর ক্ষেত্রেও যদি আমি 1 ফ্যারাডে তড়িৎ পাঠাই তাহলে কি হবে Na/2 এত মোল, সরি Na/2 এত সংখ্যক পরমাণু কি হবে, এত সংখ্যক পরমাণু কি হবে, পরমাণু এটা তো অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে অ্যানোডে উৎপন্ন হবে, তাহলে অ্যানোডে এতগুলো পরমাণু তৈরি হবে, তাহলে ও পরমাণু তৈরি হবে, তাই তো ও পরমাণু তৈরি হবে, দুটো ইলেকট্রন বর্জন করে ওতে পরিণত হবে, কিন্তু অ্যাকচুয়ালি ও পরমাণু আকারে তো থাকে না সেটা, যেহেতু দ্বিযোজি এটা, তাই আমরা বলতে পারি এটা কি দ্বিযোজি এবং দ্বিপরমাণুক অবশ্যই, এটা দ্বিপরমাণু যেহেতু, তাই অণু কটা তৈরি হবে তাহলে বলতে পারি কি। এখন দেখো Na/2 এত সংখ্যক পরমাণু অ্যানোডে মুক্ত হয়েছে, আবার প্রত্যেক দুটো পরমাণু নিয়ে তৈরি হয় একটা অণু, তাহলে কটা অণু মোট তৈরি হবে, একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে Na/4 এত অণু তৈরি হবে, অণুর সংখ্যা। তাহলে দ্বিযোজি আয়ন কিন্তু দ্বিযোজি পরমাণুক হলে, মানে দ্বিযোজি আয়ন তো বটেই এবং দ্বিপরমাণুক হলে কিন্তু অণুর সংখ্যা কি হয়ে যাবে এরকম হয়ে যাবে, অর্থাৎ নিচে যতগুলো পরমাণু দিয়ে অণু গঠিত সেটা দিয়েও ভাগ হয়ে যাবে। এই দুইটা ছিল এই দ্বিযোজদের জন্য, তাহলে এই আরেকটা 2 চলে আসবে কিসের জন্য না একটা অণু যেহেতু দুটো পরমাণু দিয়ে তৈরি সেই কারণে, ঠিক আছে। এইভাবে একইভাবে ত্রিযোজির ক্ষেত্রেও আসতে পারি। ত্রিযোজির ক্ষেত্রে যদি বলি আমরা, যদি আমরা এরকম একটা আয়নের কথা বলি, আমি একটা জটিল আয়নের ক্ষেত্রেই বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমার N2 ক্ষেত্রে যদি বলি, N2 ক্ষেত্রে এটা তোমার ত্রিযোজি, অর্থাৎ ভ্যালেন্সি তোমার কি ভ্যালেন্সি এর ক্ষেত্রে 3,
কিন্তু তোমার যদি পরমাণু কত বলি অর্থাৎ অ্যাটমিসিটি যদি বলি, অ্যাটমিসিটি অর্থাৎ পরমাণু কত 2, কারণ দুটো পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়। তাহলে এর ক্ষেত্রে যদি বলি আগের হিসাব মতোই Na/3 × 2 হবে, অর্থাৎ এত অণু পথ N2 জমা হবে যদি তুমি 1 ফ্যারাডে তড়িৎ পাঠাও। তাহলে এই 3টা আসছে কিসের জন্য? 3টা আসছে ভ্যালেন্সির জন্য, যেটা আগের সম্পর্ক থেকে এখানে 2 ছিল বলে 2 আছে, ঠিক আছে। আমি যদি ব্যালেন্সি 3 করি তাহলে এখানে 3 হয়ে যাবে। আর এই 2টা আসছে কিসের জন্য? এটা আসছে তার যত পরমাণু তার জন্য, অর্থাৎ দুটো পরমাণু দিয়ে দুটো নাইট্রোজেন পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয় তার জন্য আসছে। এইভাবে তুমি 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে কার ক্ষেত্রে কত জমবে সেটা তুমি ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা, আমরা আগের যে পেজটা পড়ালাম একটু আগে, সেখান থেকে আমি কি পেয়েছি? আমি পেয়েছি 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান 1 গ্রাম আয়ন বাই যোজ্যতা। তাহলে আমাকে যদি বলা হয় 1 গ্রাম আয়ন সমান কত? 1 গ্রাম আয়ন সমান বলতে পারি কি না 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন ইন্টু যোজ্যতা, মানে কোনাকুনি গুণ হয়ে গেল। এখন বলছি সাপোজ কোনো একটা আয়নের ক্ষেত্রে তার যোজ্যতা হচ্ছে n, ঠিক আছে, যোজ্যতা n, স্মল n দিয়ে প্রকাশ করছি, তাহলে এখানে স্মল n বসাবো তার জায়গায় অবশ্যই। এখন যেহেতু 1 গ্রাম আয়ন সমান হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্কের আয়ন ইন্টু যোজ্যতা, তাই 1 গ্রাম আয়নের আধান সমান কি হবে? 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের আধান ইন্টু যোজ্যতা। তাহলে 1 গ্রাম আয়নের আধান সমান এই 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের আধান ইন্টু যোজ্যতা, মানে চার্জটাও তো সেম হবে, পরিমাণটা যেহেতু এইটার সঙ্গে এটা সমান, তাই চার্জেরটাও ব্যাপারটা সেম হবে। এখন আমরা অলরেডি পড়েছি যে কোনো পদার্থের যে পরিমাণ তড়িৎ পাঠালে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ জমা হয় তাকে আমরা কি বলেছি? ফ্যারাডে বলেছি, তাই তো। তাহলে আমরা বলতে পারি কি না, এই যে তোমার 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের পরিমাণকে আমরা F দিয়ে প্রকাশ করতে পারি, ফ্যারাড দিয়ে প্রকাশ করতে 1 ফ্যারাডে। যেহেতু 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন জমা হয় 1 ফ্যারাডে পরিমাণ তড়িৎ পাঠালে, মানে 1 ফ্যারাডে পরিমাণ তড়িৎ পাঠালে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে পদার্থ হিসেবে জমা হয়। তাই আমরা বলতে পারি যে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের আধান হচ্ছে 1 ফ্যারাডে ইন্টু এর যোজ্যতা কি? স্মল n, এটা বসিয়ে দিয়েছি আমরা অলরেডি। এখন দেখো 1 গ্রাম আয়ন মানে কি? 1 গ্রাম আয়ন মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক, তাই তো। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যকের মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা আয়ন বলতে পারি এখানে। তাহলে 1 গ্রাম আয়ন মানে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন। তাহলে n সংখ্যক আয়নের আধান বলতে কোনো ক্ষতি নেই, 1 গ্রাম আয়ন মানে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে n সংখ্যক আয়নের আধান সমান হচ্ছে NF। ওকে, তাহলে একটা আয়নের আধান কত হয় বলো? একটা আয়নের আধান সমান কত হবে? NF তো ছিলই এখানে, আর nটা ভাগ হয়ে যাবে। n সংখ্যকের জন্য যদি এত হয় তাহলে একটার জন্য কত? এটা পেয়ে গেলাম, এটা হয়ে গেল। এটাই হচ্ছে তোমার কি না এক আয়নের আধানটা বেরিয়ে গেল। এবারে বলছি দেখো একটা বিষয়, দেখো যে একটি ইলেকট্রনের আধান কত? একটি ইলেকট্রনের আধান হচ্ছে 1e দিয়ে প্রকাশ করা হয়, তাই তো। একটা ইলেকট্রন আধান কি? 1 ইলেকট্রন, মানে 1e দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন মনে করছি যে আয়নটার কথা বলা হচ্ছে তার যোজ্যতা হচ্ছে n, অর্থাৎ সে n সংখ্যক ইলেকট্রন বা গ্রহণ বা বর্জন করতে পারে। আমি সাপোজ মনে করছি সে গ্রহণ করছে, তাহলে একটা মনে করো ওই অণুটা সে n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ কি হবে? এর ওপরে n মাইনাস, বর্জন করলে n প্লাস হবে, সেটা বাদ দাও। তাহলে এখানে টোটাল চার্জ কত? এর নেগেটিভে nই চার্জ, অর্থাৎ তার চার্জ হচ্ছে তার উপরে যে 2টা আর প্রত্যেকটা ইলেকট্রন আধান যেহেতু e, তার টোটাল চার্জ হচ্ছে Ne। এখন আমরা অলরেডি পড়েছি কি একটা আয়নের আধান সমান NF বাই ক্যাপিটাল N। তাহলে আমি একটা আয়নের আধান মানে তো একটু আগেই ক্যালকুলেট করলাম Ne, তাই সেই Neটা বসিয়ে দিচ্ছি এখানে। তো Ne সমান আসছে NF বাই ক্যাপিটাল N। তাহলে কাটাকুটি হয়ে গেল, তাহলে স্মল ই সমান কত হলো? ক্যাপিটাল F বাই N। এই রিলেশনটা পেয়ে গেলাম। তাহলে একটা ইলেকট্রন আধান সমান হচ্ছে কি না ফ্যারাডে বাই ক্যাপিটাল N, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা।
ঠিক আছে। এবারে দেখো এই যে ফর্মুলাটা পেলাম না, এখান থেকে আমরা সহজেই ই এর মানটা ক্যালকুলেট করতে পারি। একটা ইলেকট্রনের চার্জ তো নিশ্চয়ই জানো 1.602 × 10⁻19 কুলম। এটা আমরা প্রমাণ করতে পারি এই সূত্রের সাহায্যে। কি করে করব? সিম্পল, ফ্যারাডের মানটা বসিয়ে দাও 96,500 কুলম, আর তোমার উপরে এন আছে, এন মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক, তার মানে কত, তার মান নিশ্চয়ই জানো 6.022 × 10⁻23। এটা বসিয়ে দিলে তুমি দেখবে ই এর মানটা পাবে 1.602 × 10⁻19 কুলম। এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। আবার যদি আমরা এই যে ইলেকট্রনের আধানটা ইউজ করি আর এফ এর মানটা যদি ইউজ করি, তাহলে ইলেকট্রন আধান ইউজ করি এবং এন এর মানটা যদি ইউজ করি, তাহলে এফ এর মানটা পেয়ে যাবে। মানে যে কোনো দুটো মান বসালে অন্যটা পেয়ে যাবে সহজেই। একটা সিম্পল অঙ্ক দিয়ে আজকের এই ক্লাসটা শেষ করছি, আর বড় করতে চাই না ক্লাসটাকে বেশি। অঙ্কটাতে দিয়েছে দেখো, একটা সিলভারনাইটের দ্রবণের মধ্যে কি করা হচ্ছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একটা তড়িৎ পাঠানো হচ্ছে, তার 10 মিনিট ধরে তড়িৎ পাঠানো হচ্ছে, এবং এর ফলে দেখা যাচ্ছে যে ক্যাথোডের মধ্যে অর্থাৎ 2.015 গ্রাম সিলভার জমা হচ্ছে। তাহলে জেড এর মানটা এবং ই এর মানটা জানতে চেয়েছে। সিম্পল কতগুলো রিলেশন আমরা ফ্যারাডের ল যখন পড়ছি তখন দেখেছি, সেটা হচ্ছে জেড সমান কি, ডাব্লু সমান জেড কিউ, এই সব ফর্মুলা পেয়েছি। এখন সেটা সমান কি, জেড ইন্টু আই ইন্টু টি, কারণ কিউ সমান আইটি যেহেতু। তাহলে জেড সমান কত হয় বলো, ডাব্লু/আইটি হবে। তাহলে এখানে ডাব্লুর মানটা দিয়েছে 2.015, আর আই এর মান তো দিয়েছে 3 অ্যাম্পিয়ার, আর 10 মিনিট হচ্ছে, তাকে তো সেকেন্ডে পরিণত করতে হবে, টি এর এককটা সেকেন্ড হয়। তাহলে 10 × 60, এটা করে তুমি জেড এর মানটা পেয়ে যাবে। সিমিলারলি তুমি ই এর মানটা পেয়ে যাবে। ই এর মানটা কি করে জানো, ই সমান আমরা জানি কি, ই সমান জানি আমরা যে জেড ইন্টু এফ, তাই তো। তাহলে যদি আমরা এই জেড এর মানটা বসিয়ে দিই ওখানে, তাহলে আমরা সহজেই কি করতে পারবো না, সহজেই আমরা ই এর মানটা বার করতে পারবো। তা তোমাদের এটা কমেন্টের কাজ হবে যে এই অ্যান্সারগুলো বলে দেওয়া, এবং তোমরা যদি চাও এই অধ্যায়ের আরও অঙ্ক করাতে চাই মানে এই সংক্রান্ত ক্যালকুলেশনে, তাহলে কমেন্টে জানাতে পারো, কারণ এই ভিডিওটা লেন্থি হচ্ছে বলে আমি আর বেশি অঙ্ক দিলাম না।